আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ বুধবার 17 জুলাই 2024, 2 শ্রাবণ 1431, 10 মহররম 1446। আমরা যদি কলামে আসি, প্রথম প্রথম আলো পত্রিকার প্রথম যে পেজটা, সেই পেজটায় আমরা দেখতে পাচ্ছি শহীদ আবু সাইদ ভাইকে। তিনি কোটা আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়েছে। ভাইয়ের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা এবং মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, সেই দোয়াই করি। দেখেন, সারা দেশে বিক্ষোভ, সংঘাত, নিহত হয়েছে কতজন? 6 জন। দেখেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। এর এইচএসসি পরীক্ষাটাও স্থগিত করা হয়েছে। সারা দেশে অর্থাৎ বিজেপি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন থাকবে। তারপরে দেখেন, এই যে কোঠা সংস্কার যে আইনটা, এই কোঠার যে বিষয়টা সেটা দেখেন। কোঠা বিষয়টা কেন আন্দোলন করছে? বাংলাদেশে বর্তমান চাকরির বাজারে চাকরিতে যে কোঠা 30% মুক্তিযোদ্ধা কোটা, 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% জেলা কোঠা। জেলা কোটা হচ্ছে যে জেলার চাকরি সেই জেলার জনগণই 10% পাবে। ঠিক আছে, এই জেলা কোঠা। তারপরে 10% হচ্ছে নারী, 10% নারী। 5% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, মানে যারা সংখ্যালঘু সেসব জাতি, হ্যাঁ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তারপরে 1% হচ্ছে আপনার প্রতিবন্ধী কোঠা, 1% হচ্ছে প্রতিবন্ধী কোঠা। টোটাল হচ্ছে 56%। হ্যাঁ, এই টোটাল 56% হচ্ছে আপনার সরকারি চাকরিতে কোঠা। আর যে বাকি 46% আছে, এই 46% হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধায় চাকরি পাবে। এই বৈষম্যমূলক কর্মকাণ্ডের জন্য বর্তমানে সারা দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং অন্যান্য প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা এখানে রাইট সাইডে আবদুল্লাহ ভাইয়ের বাংলাদেশ, আবু সাইদ ভাইয়ের বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ছবি দেখতে পাচ্ছি। স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ প্রয়োজন। ঠিক আছে, এখানে একটা আর্টিকেল লেখা রয়েছে। তারপরে দেখেন, একই কোটা আন্দোলন নিয়ে চট্টগ্রামে 3 ঘন্টার সংঘর্ষে নিহত কত হয়েছে? 3 জন। নিহত হয়েছে 3 জন, আহত হয়েছে 50 জন। ঢাকার পথে পথে দেখেন, এখানে একটা আছে, ঢাকার পথে পথে সংঘর্ষ, গুলি, নিহত 2। তারপরে আরেকটা আর্টিকেল দেখেন, 10 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে আহত কয়েকশো। তাই না? আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নামটা নোট করে রাখতে পারেন, আসাদুজ্জামান খান। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তিনি একটা মন্তব্য করেছেন কোটা বিরোধীদের নিয়ে। দেখেন, ধ্বংসাত্মক কাজ করলে ছাড় দেওয়া হবে না। ঠিক আছে, আজ পবিত্র আশুরা, ঠিক আছে, আজ 10 মহররম, ঠিক আছে, বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এই দিন। হিজরি বর্ষের প্রথম মহররমে, হ্যাঁ, আরেকটা দেখেন, এই যে হিজরি যে বর্ষ আছে, হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে মহররম। এই মহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ আদায় করে। তারপরে নামাজ, দান, সদকা, তারপরে সাজিয়া, মিছিল টিছিল এসবগুলো করেন। আরবি আশারা, শব্দের অর্থ হচ্ছে 10। এই 10ই আশারা, এটা হচ্ছে ইমাম হুসাইনের যে কারবালার ময়দানে যে শহীদ হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলাম সম্প্রদায়ের এক গোষ্ঠী এটাকে অতি বৃহৎ আকারে পালন করে থাকেন। তারপর আমরা যদি আরো একটু নিচে আসি, তাহলে দেখেন,
এখানে দেখতে পাচ্ছি আমরা কোটা আন্দোলনের কিছু প্রতিচ্ছবি, নির্মম অত্যাচার। তারপরে দেখেন ঢাকার সঙ্গে 6 ঘন্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন। ঠিক আছে, আমরা যদি আর একটু নিচে আসি তাহলে দেখেন আজকের পত্রিকার অধিকাংশ অংশ জুড়েই আছে এই কোটা আন্দোলন। তারপরে দেখেন এখানে আমরা দেখছি যে রাশিয়া, ভারত, চীন, হ্যাঁ, সম্পর্কের জটিল সমীকরণ। কেন জটিল সমীকরণ? দেখেন এখানে মাঝে আছেন পুতিন। ঠিক আছে, ইনি ইনি হচ্ছেন রাশিয়ার প্রধান রাষ্ট্রপতি, এটা সবাই জানি। দেখেন তার পাশে তার লেফট সাইডে আছেন নবনির্বাচিত ভারতের তৃতীয়বারের মতন নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। তার আর এক সাইডে আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঠিক আছে, দেখেন এই যে নরেন্দ্র মোদি, ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, আবার চীনের সাথেও রাশিয়ার সম্পর্ক ভালো, কিন্তু এই ভারতের সাথে চীনের সম্পর্ক ভালো না। চীনের সাথে কেন ভালো নয়? কারণ সীমান্ত বিরোধ। কিসের জন্য বিরোধ? সীমান্ত বিরোধ। যে চীন, আমরা জানি যে এটা যদি আমরা একটা ইন্ডিয়ান রাষ্ট্রের কল্পনা করি, চীনও তার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যেটা তার সীমানা জুড়ে আছে। আমরা যদি এটা চীন বিবেচনা করি আর এটা ভারত বিবেচনা করি, তাদের এই যে সীমানায়, হ্যাঁ, তাদের এই সীমানায় মোট 20 জায়গা নিয়ে বিরোধ আছে। ঠিক আছে, মোট 20টা জায়গা নিয়ে বিরোধ আছে, যে এ বলে আমার, ও বলে আমার। ঠিক আছে, এই যে এই সীমান্ত বিরোধটা আরো কঠিন রূপ নেয় 2020 সালের 5 মে। 2020 সালের 5 মে লাখান্দে, ঠিক আছে, লাদাখ, সরি, এই যে লাদাখ নামক স্থানে তাদের একে অপরের অন্যের সীমানায় ঢুকে সেনাবাহিনীরা ওখানে বিভিন্ন গোলাগুলি চালায়। সেটাই, সেজন্য। ঠিক আছে, তাহলে দেখেন এদের যে সমস্যাটা, এই যে চীন আর এই যে ভারতের মধ্যে যে এই এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। ঠিক আছে, চীনের সাথে যে ভারতের বিরোধপূর্ণ অঞ্চল, সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। ঠিক আছে, এই চীনের পাশে কিন্তু পাকিস্তানও আছে। ঠিক আছে, এই পাকিস্তানের এই জায়গাটায়ও এদের একটা লাইন আছে, সেটা লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তাহলে দেখেন চীনের সাথে ভারতের যে এ, সীমানা, সেই সীমানার নাম দেওয়া হয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, আর ভারতের সাথে পাকিস্তানের যেটা, সেটা লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, এই যে এই বিরোধটা, হ্যাঁ, ভারতের সাথে চীনের যে বিরোধ, এই বিরোধটা শুরু হয়েছিল আপনার 1962 সালে। কত সালে শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল 1962 সালে। 1962 সালে চীন ভারত একটা ব্যাপক যুদ্ধ হয়, এবং যুদ্ধে চীন, হ্যাঁ, নিরঙ্কুশ জয়লাভ করেন। এই জয়লাভ করার পরে চীন তিব্বত দখল করে নেয়। অরুণাচল প্রদেশ আছে, আমরা জানি ভারতের বেশ কয়েকটা প্রদেশ আছে, তার ভিতরে অরুণাচল বলে একটা প্রদেশ আছে। সেই অরুণাচল প্রদেশটাও কি করে? দখল করে নেয়। ঠিক আছে, চীন পরবর্তীতে অরুণাচল প্রদেশটা ছেড়ে দিলেও তিব্বতটা দখলে রাখে। পরবর্তীতে তাদের সাথে যে বিরোধটা, এই বিরোধটা বাড়তে বাড়তে এই পর্যন্ত এসছে। ঠিক আছে, আমরা যদি চীন সম্পর্কে কিছু তথ্য জেনে রাখতে চাই, ঠিক আছে, চীন হচ্ছে আপনার চীনের বৃহত্তম নগরী। ঠিক আছে, আমরা যদি চীন সম্পর্কে একটু, চীনের বৃহত্তম নগরী হচ্ছে সাংহাই। সাংহাই কিন্তু সাংহাই কিন্তু চীনের রাজধানী না, চীনের রাজধানী হচ্ছে বেইজিং। চীনের ভাষা হচ্ছে সরল চীনা। এটা রাষ্ট্রপতি প্রধান। এই যে শি জিনপিং হচ্ছে আপনার রাষ্ট্রপতি, এবং এখানে প্রধানমন্ত্রী আছে লি সিয়াং। প্রধানমন্ত্রীর নাম কি? চীনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে লি সিয়াং। ঠিক আছে, আমরা যদি
তারপরে এখানে আছে আপনার রাশিয়া। রাশিয়ার যিনি বর্তমান বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন। ঠিক আছে, তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট। ঠিক আছে, আমরা জানি চীনের যে এই রাশিয়ার যে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মস্কো। মস্কো। তাদের মানি অর্থাৎ মুদ্রার নাম হচ্ছে আপনার রুশ। রুশ রুবল। রুবল। তাদের ভাষার নাম হচ্ছে রুশ। তাদের ভাষার নাম হচ্ছে রুশ। তাদের প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিখাইল মিশুস্তিন। হ্যাঁ, তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। ঠিক আছে, তারপরে পাশে রয়েছে ভারত। ভারত সম্পর্কে যদি আমরা কিছু জানি, দেখেন আমরা জানি যে ভারতের কিছুদিন আগে 18তম লোকসভা নির্বাচন হয়ে গেছে। কততম? 18তম লোকসভা নির্বাচন হয়েছে। এই যে ভারতের আইনসভা আমরা যেটাকে সংসদ বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে রাজ্যসভা। এই লোকসভা নির্বাচনটা গত মাসের 4 জুন, হ্যাঁ, 4 জুন ফলাফল ঘোষণা করেছে। হ্যাঁ, ঠিক আছে, 4 জুন ফলাফল ঘোষণা করেছে। সেখানে নরেন্দ্র মোদী সহ তার জোট বিজয় লাভ করে বর্তমান সরকার গঠন করেছে। এই যে লোকসভার আসন, হ্যাঁ, লোকসভার আসন হচ্ছে আপনার 543টি। 543টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার, অর্থাৎ সরকার গঠন করতে গেলে 272টি প্রয়োজন। ঠিক আছে, এই যে ভারতের 18তম যে নির্বাচনটা হলো, ঠিক আছে, 18তম নির্বাচনটা হয়েছে 7 ধাপে। 18তম নির্বাচনটা হয়েছে 7 ধাপে। আমরা ভারতের প্রধানমন্ত্রী, আমরা যদি রাষ্ট্রপতি সম্পর্কে জানি, তাহলে হচ্ছে দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, তিনি হচ্ছে সাঁওতাল উপজাতি। তিনি হচ্ছে সাঁওতাল উপজাতি। দ্রৌপদী মুর্মু হচ্ছে সাঁওতাল উপজাতি। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যিনি কোনো উপজাতি থেকে হয়েছেন। তিনি সর্বপ্রথম রাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করে হয়েছেন। তার জন্ম হয়েছিল উনিশশো আটান্ন সালে। তার জন্ম 1958 সালে। তার জন্ম হচ্ছে 1958 সালের 20শে জুলাই। আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন এই যে তৃতীয় দফায় ক্ষমতা নির্বাচনের প্রথম দ্বিপাক্ষিক, হ্যাঁ, প্রথম নির্বাচিত হওয়ার পরে প্রথম দ্বিপাক্ষিক শহর হয়েছে রাশিয়ার সাথে। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন এখানে বিক্ষোভ নিয়ে বিভিন্ন চিত্র তুলে ধরেছেন এবং আর্টিকেল লিখেছেন। দেখেন আর একটা বিষয় এখানে আছে, গায়েবানা জানাজা। ঠিক আছে, গায়েবানা জানাজা মানে যেখানে যিনি মৃত্যুবরণ করেন সেখানে থাকেন না, তার অনুপস্থিতিতে যে জানাজাটা হয়ে থাকে। দেখেন মালয়েশিয়া কর্মী প্রেরণ নিয়ে বাংলাদেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে একটা আর্টিকেল দেখেন, 3 মাস পর পর দাখিল করতে হবে প্রতিবেদন। আমরা যদি আরেকটু বিবরণটা দেখি, দেখেন বলতেছে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পর মালয়েশিয়া কর্মী যাওয়ার ক্ষেত্রে অব্যবস্থাপনার বিরুদ্ধে নেওয়ায় কার্যক্রম হালনাগাদ প্রতিবেদন 3 মাস পর পর দিতে বলেছে। ঠিক আছে, আরো এখানে একটা বিষয় দেখেন, রাজাকার স্লোগান রাষ্ট্রদ্রোহীর সামিল। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন এখানে দেখেন ট্রাম্পকে হিটলার বলা সেই জেডি ভ্যান্স রানিং মেট। হ্যাঁ, রানিং মেট মানে ভাইস প্রেসিডেন্ট যিনি হন, তিনাকে বলা হয় রানিং মেট। হ্যাঁ, এই জেডি ভ্যান্স 2016 সালের যখন ট্রাম্প প্রথম ক্ষমতায় আসেন, তিনি ট্রাম্পের কট্টর সমালোচক ছিল। ঠিক আছে, 2016 সালের কট্টর সমালোচক ছিল। তারপরেও তিনি তারপর থেকে তার সুর বদলায় ট্রাম্পের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং তিনি বর্তমান যে আগামী 5 নভেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি ট্রাম্পের রানিং মেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা যদি একটু দেখি,
এখানে আরেকটা বিষয় দেখেন, এক্স, হ্যাঁ, এক্স সাবেক নাম হচ্ছে টুইটার, এক্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে ইলন মাস্ক। তারপরে এখানে যে বিষয়টা দেখেন, বলতেছে রপ্তানির হিসাবে গড়মিল ধরা পড়লেও এতে জনগণের মাথাপিছু আয় কমবে না। হ্যাঁ, অর্থ মন্ত্রণালয় দাবি করেছে। অর্থ মন্ত্রণালয় আরো বলেছে রপ্তানি হিসেবে গড়মিলের কারণে মোট দেশজ উৎপাদন, হ্যাঁ, এই যে জিডিপি, হ্যাঁ, গ্রস ডেমোনস্ট্রেটিভ ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ, কমবে না বলে আশা করেছে। ঠিক আছে, এটা সরকার এক বলেন, জরিপ আর একে দেখা যায় আর এক রকম দেখা যায় এটার। আমরা যদি আরেকটু নিচে আসি, তো বিনোদনের পেজ, তারপরে দেখেন এই যে কোপা জয়ী আর্জেন্টিনা তার নিজের দেশে পৌঁছাইছে। আজকের পত্রিকায় তেমন কিছু নাই। হ্যাঁ, মংডুতে ব্যাপক লড়াই, হ্যাঁ, বিস্ফোরক আগুন। ঠিক আছে, এই মংডু হচ্ছে আপনার বাংলাদেশের নিকটবর্তী বাংলাদেশের নিকটবর্তী মায়ানমারের একটি শহর। বাংলাদেশের নিকটবর্তী মায়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে কয়েকদিন ধরেই জান্তা বাহিনীর সাথে দেশীয় আরাকান আর্মির মধ্যে ব্যাপক লড়াই চলছে। ঠিক আছে, এই পর্যন্ত, আজকে তেমন কিছু নেই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।